আইনের ভাষা কেন এত জটিল মনে হয় জানেন? একটা শব্দ পার্সন মানে কি শুধু মানুষ, নাকি মানুষ সৃষ্ট প্রতিষ্ঠানও এর মধ্যে পড়ে? সরল বিশ্বাসে কাজ করা বলতে কি একজন সহজ সরল মানুষের করা কোনো কাজকে বোঝায়, নাকি এর কোনো জটিল ব্যাখ্যা রয়েছে? প্র্যাকটিস এন্ড প্রসিডিউরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জানব দণ্ডবিধির দ্বিতীয় অধ্যায়, যা না বুঝলে পুরো আইনটাই ভুল বুঝবে। দণ্ডবিধি 1860-এর দ্বিতীয় অধ্যায়কে বলা হয় জেনারেল এক্সপ্লেনেশনস বা সাধারণ ব্যাখ্যাসমূহ। এই অধ্যায়ে এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ ও ধারণার ব্যাখ্যা করা হয়েছে যেগুলো পুরো দণ্ডবিধি বুঝতে ভিত্তি হিসাবে কাজ করে। অর্থাৎ এটা হলো আইনের ডিকশনারি। আমরা আজকের ভিডিওতে এই সকল গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য সেকশন নিয়ে আলোচনা করব। সঙ্গেই থাকুন। সেকশন 6, অত্র আইনে উল্লেখিত সংজ্ঞাসমূহ ব্যতিক্রম সাপেক্ষে প্রযোজ্য হবে। এখানে বলা হয়েছে এই দণ্ডবিধিতে উল্লেখিত যে কোনো অপরাধের সংজ্ঞা, শাস্তির বিধান বা উদাহরণ সবকিছুই জেনারেল এক্সেপশনস বা সাধারণ ব্যতিক্রম সাপেক্ষে প্রযোজ্য হবে। অর্থাৎ দণ্ডবিধির 4র্থ অধ্যায়ে উল্লেখিত ধারাসমূহের আলোকে প্রযোজ্য হবে। উদাহরণ হিসাবে বলা হয়েছে এই আইনের বিভিন্ন ধারায় অপরাধের সংজ্ঞা দেওয়া থাকলেও সেখানে বলা নাই যে 7 বছরের কম বয়সী শিশুর কোনো কাজই অপরাধ নয়। তবে এই সংজ্ঞাগুলো বুঝতে হবে জেনারেল এক্সেপশনস অধ্যায়ের আলোকে, যেখানে স্পষ্টভাবে বলা আছে 7 বছরের কম বয়সী শিশুর কোনো কাজই অপরাধ হিসাবে গণ্য হবে না। এখানে একটি বিষয় লক্ষণীয় যে জেনারেল এক্সেপশনস অধ্যায়ের সেকশন 82-তে উল্লেখিত 7 শব্দটি 2004 সালে সংশোধনের মাধ্যমে 9 করা হয়েছে। অর্থাৎ 9 বছরের কম বয়সী শিশুর কোনো কাজই অপরাধ নয়। এই ধারায় আরও একটি উদাহরণ দেওয়া হয়েছে। এ একজন পুলিশ কর্মকর্তা, কোনো ওয়ারেন্ট ছাড়াই সে জেডকে গ্রেফতার করে যে খুন করেছে। এখানে এ অবৈধ আটক এর অপরাধে দোষী নয়, কারণ আইন অনুযায়ী জেডকে গ্রেফতার করা তার কর্তব্য ছিল। তাই এই ঘটনা সেই সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে, যেখানে বলা হয়েছে যে কাজ একজন ব্যক্তি আইনত করতে বাধ্য সে কাজ করলে তা অপরাধ নয়। অর্থাৎ আমরা এই সেকশন থেকে বুঝতে পারি যে দণ্ডবিধিতে উল্লেখিত কোনো অপরাধের সংজ্ঞা ও তার শাস্তির বিধান 4র্থ অধ্যায়ের জেনারেল এক্সেপশনস বা সাধারণ ব্যতিক্রম সাপেক্ষে প্রযোজ্য হবে। সেকশন 8, জেন্ডার বা লিঙ্গ। হি সর্বনামটি এবং এর সকল রূপ, যেমন হিম, হিজ বলতে শুধু পুরুষ নয়, নারী পুরুষ উভয়কেই বোঝানো হয়েছে। সেকশন 9, নাম্বার বা বচন। বিষয়বস্তুর ভিন্ন কিছু নির্দেশ না থাকলে এক বচনে বোঝানো শব্দগুলো বহুবচনকেও অন্তর্ভুক্ত করবে এবং বহুবচন বোঝানো শব্দগুলো এক বচনকেও অন্তর্ভুক্ত করবে। অর্থাৎ আসামিগণ শব্দটি একাধিক আসামিকে বোঝালেও এর দ্বারা একজন আসামিকেও বোঝাবে, ঠিক তেমনি আসামি শব্দটি একজন আসামিকে বোঝালেও এর দ্বারা একাধিক আসামিকেও বোঝাবে। সেকশন 8 এবং 9 এর সাথে দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এর সেকশন 13 এর মিল রয়েছে। সেকশন 13-এ বলা হয়েছে আইন ও বিধিমালায় যদি বিষয়বস্তু বা প্রেক্ষাপটের সাথে ভিন্ন কিছু না থাকে তাহলে পুরুষবাচক শব্দগুলো নারীকেও অন্তর্ভুক্ত করবে, এক বচন শব্দ বহুবচনকেও বুঝাবে এবং বহুবচন শব্দ এক বচনকেও বুঝাবে। সেকশন 11, পার্সন বা ব্যক্তি। পার্সন বলতে নিবন্ধিত কিংবা অনিবন্ধিত যে কোনো কোম্পানি, সমিতি বা ব্যক্তি সমষ্টিকে বুঝাবে। অর্থাৎ ব্যক্তি বলতে শুধু মানুষ নয়, মানুষের সৃষ্ট প্রতিষ্ঠানকেও বোঝায় এবং প্রতিষ্ঠানকে আইনের ভাষায় বলে আর্টিফিশিয়াল পার্সন বা কৃত্রিম ব্যক্তি। সেকশন 19, বিচারক। জাজ শব্দের অর্থ শুধু আনুষ্ঠানিকভাবে বিচারক হিসাবে নিযুক্ত ব্যক্তিই নয়, বরং যিনি আইন অনুযায়ী দেওয়ানি বা ফৌজদারি মামলার চূড়ান্ত রায় দেওয়ার ক্ষমতা রাখেন অথবা এমন রায় দেন যা আপিল না হলে চূড়ান্ত বলে গণ্য হবে কিংবা অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হলে চূড়ান্ত হবে। অর্থাৎ আমরা এই সেকশনে বিচারক বলতে বুঝি এমন একজন ব্যক্তি যিনি কোনো মামলার চূড়ান্ত রায় দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত।
সেকশন 21, পাবলিক সার্ভেন্ট বা সরকারি কর্মচারী। পাবলিক সার্ভেন্ট বলতে নিম্নে বর্ণিত যে কোনো শ্রেণীর ব্যক্তিকে বোঝায়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কমিশন প্রাপ্ত কর্মকর্তা, স্থল, নৌ বা বিমান বাহিনী, যে কোনো বিচারক এবং বিচারিক কাজ সম্পাদনের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। আদালতের এমন কর্মকর্তা যিনি আইনগত বিষয়ে তদন্ত, প্রতিবেদন তৈরি, নথি সংরক্ষণ এবং আদালত কর্তৃক বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। কোনো আদালত বা সরকারি কর্মচারী, প্রত্যেক জুরি, অ্যাসেসর্স বা পঞ্চায়েতের সদস্য। যেসব ব্যক্তি অন্যকে আইনগতভাবে আটক বা কারাগারে রাখার ক্ষমতাপ্রাপ্ত। অপরাধ প্রতিরোধ, তথ্য প্রদান, অপরাধীকে ন্যায় বিচারের আওতায় আনা, জনস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তি। ভূমিকর বা রাজস্ব নির্ধারণ ও আদায় বা জনগণের অধিকার সংক্রান্ত নথি সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। ভোটার তালিকা প্রস্তুত, প্রকাশ, সংশোধন বা নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। এই ধারায় সরকারি কর্মচারীর একটি বড় তালিকা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের জন্য এই ধারাটি খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউয়ে অনেক সময় প্রশ্ন আসে যে সরকারি কর্মচারীর সংজ্ঞা কোন সেকশনে দেওয়া আছে বা নিম্নের কোন ব্যক্তি সরকারি কর্মচারী নয়। তাই এমসিকিউ পরীক্ষার্থীদেরকে এই সেকশনটি অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে। সেকশন 29, দলিল। ডকুমেন্ট বা দলিল বলতে এমন যে কোনো লেখা, সংখ্যা বা চিহ্ন দ্বারা প্রকাশিত বিষয় বোঝায় যা কোনো বিষয় প্রমাণ হিসাবে ব্যবহার করা যায় বা ব্যবহার করা যেতে পারে। এটি কিভাবে বা কোথায় লেখা হয়েছে এবং আদালতে ব্যবহার হবে কি না তা গুরুত্বপূর্ণ নয়। যেমন কোনো চেক একটি দলিল, পাওয়ার অফ অ্যাটর্নি একটি দলিল, মানচিত্র বা নকশা একটি দলিল বা কোনো চুক্তিপত্র একটি দলিল। সেকশন 30, মূল্যবান জামানত। মূল্যবান জামানত হলো এমন ডকুমেন্ট যার দ্বারা কোনো আইনগত অধিকার সৃষ্টি, বৃদ্ধি, হস্তান্তর, সীমিত বা বিলুপ্ত করা হয়, অথবা কোনো ব্যক্তি স্বীকার করে যে তার উপর কোনো আইনগত দায় রয়েছে কিংবা নাই। অর্থাৎ এমন দলিল যা আইনগত অধিকার তৈরি করে বা বাতিল করে। সেকশন 34, অভিন্ন উদ্দেশ্য সাধনকল্পে কতিপয় ব্যক্তি দ্বারা কৃত কার্যাবলী। সেকশন 34 বা কমন ইন্টেনশন আইনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা। আপনারা আদালতের মামলাগুলো দেখলে একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রায় মামলাই সব শেষে এই সেকশন 34টা উল্লেখ থাকে। এইবার আমরা দণ্ডবিধির এই গুরুত্বপূর্ণ সেকশন নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে যদি দুই বা ততোধিক ব্যক্তি একই অভিপ্রায় বাস্তবায়নের উদ্দেশ্যে একসাথে কোনো অপরাধমূলক কাজ করে তবে তাদের সবাই এই কাজের জন্য সমানভাবে দায়ী হবে। কোনো অপরাধমূলক কাজ সংগঠনের জন্য পরিকল্পনায় জড়িত সকল ব্যক্তি সমান অপরাধী হিসাবে গণ্য হবে। এই ধারার অর্থ অনুসারে অভিযুক্ত ব্যক্তিকে অবশ্যই ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে। পূর্বে পরিকল্পনায় ছিল কিন্তু অপরাধ সংগঠনের সময় ঘটনাস্থলে না থাকলে এই ধারা প্রযোজ্য হবে না। একটি মামলা ড্রাফট করার ক্ষেত্রে প্রত্যেক আসামি সমানভাবে দায়ী এই কথাটি বোঝানোর জন্য সেকশন 34 ব্যবহার করা হয়। সেকশন 34 এর উদ্দেশ্য পূরণ করতে হলে কম পক্ষে 2 জন আসামি থাকতে হবে। সেকশন 40, অপরাধ। অপরাধ মানে আইন অনুযায়ী শাস্তিযোগ্য কাজকে বোঝায়। সেকশন 44, ক্ষতি। ক্ষতি বলতে শরীর, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতিকে বোঝায়, অর্থাৎ বস্তুগত বা অবস্তুগত সম্পত্তি এবং মানব শরীরের কোনো ক্ষতিকে বোঝায়। সেকশন 52, সরল বিশ্বাস। যথাযথ সতর্কতা ও মনোযোগ ছাড়া কোনো কাজ করা হলে তা সরল বিশ্বাসে করা বলে গণ্য হবে না। আসামি একজন সরল মানুষ। আইনের ব্যাখ্যায় এই কথাটির কোনো মূল্য নাই। অর্থাৎ সতর্কতা ও মনোযোগ দিয়ে কোনো কাজ করা। শুধু ভালো উদ্দেশ্য থাকলেই হবে না, যথেষ্ট সতর্কতা ও মনোযোগ থাকতে হবে। আজকের ভিডিওতে আমরা দণ্ডবিধির 2য় অধ্যায় সাধারণ ব্যাখ্যাসমূহ নিয়ে আলোচনা করলাম। দণ্ডবিধির 2য় অধ্যায় নিয়ে এমসিকিউ পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে এইরকম: দণ্ডবিধির প্রতিটি অপরাধের সংজ্ঞা, শাস্তির বিধান ও উদাহরণসমূহ কোন অধ্যায়ের বিধানসমূহের আলোকে প্রযোজ্য হবে? একটি অনিবন্ধিত প্রতিষ্ঠান কি আইনের দায় থেকে মুক্ত? কোনো বস্তু মূল্যবান জামানত হতে হলে কোন উপাদানটি থাকতে হবে?
তিনজন ব্যক্তি মিলে একটি অপরাধ সংগঠনের পরিকল্পনা করে, কিন্তু তৃতীয় ব্যক্তি অপরাধ সংগঠনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল না। সে কি সমানভাবে দায়ী হবে? দণ্ডবিধির দ্বিতীয় অধ্যায় হলো পুরো আইনের ভিত্তি। এখানে থাকা প্রতিটি সংজ্ঞা পরবর্তী সব অধ্যায়ে ব্যবহৃত হয়েছে। আপনি যদি এই অধ্যায় ভালোভাবে বুঝতে পারেন তাহলে পেনাল কোড আপনার কাছে অনেকটা সহজ হয়ে যাবে। তাছাড়া এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। দণ্ডবিধির দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী ভিডিওতে আমরা দণ্ডবিধির তৃতীয় অধ্যায় অফ পানিশমেন্ট বা সাজাসমূহ নিয়ে আলোচনা করব। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করুন প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিউর চ্যানেলটি, কারণ আমরা আইনকে সহজ করে আপনার সামনে তুলে ধরতে চাই।